মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ বাড়ছে, বন্ধ হচ্ছে ফ্লাইট, তৈরি হচ্ছে অনিশ্চয়তা। আর ঠিক সেই সময় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার কিংবা বাহরাইনে থাকা লাখো বাংলাদেশি প্রবাসী দুশ্চিন্তায় দিন পার করছেন। বাংলাদেশের অর্থনীতির কিন্তু বড় একটি শক্তি এই প্রবাসীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মানুষগুলো আসলে কতটা নিরাপদ? রাষ্ট্র কতটুকু এবং কিভাবে তাদের পাশে দাঁড়াতে পেরেছে বা পারছে? আমরা জানবো সেসব প্রশ্নের উত্তর। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন মুক্ত বাকে। দর্শক, আজ আমাদের সাথে এমন একজন অতিথি আছেন যিনি অভিবাসন, মানব পাচার ও প্রবাসী অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তিনি ব্র্যাকের অ্যাসোসিয়েট ডিরেক্টর শরীফুল হাসান। জনাব শরীফুল হাসান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। একটি বিষয় হচ্ছে যে ঈদ উৎসব কিন্তু আসলে শুরু হয়ে গেছে এবং আমরা যেটি দেখতে পেয়েছি শেষ রিপোর্ট অনুযায়ী আসলে $3 বিলিয়ন বেশি 3 সপ্তাহে আসলে প্রবাসী আয় বাংলাদেশে ঢুকেছে। আমরা যদি রোজার ঈদের কথা বলি, সেখানে আমরা দেখতে পেয়েছি রেকর্ড সংখ্যক কিন্তু প্রবাসী আয় বাংলাদেশে এসেছে। প্রবাসীদের মূল্যায়নটা আসলে কতটুকু করা হচ্ছে এই ক্ষেত্রে? এই যে ঈদ আসছে বা এই যে দেখা যাচ্ছে যে তারা ঈদ করতে পারছেন না, ছুটি পাচ্ছেন না, অনেক সময় দেখা যাচ্ছে যে কাজের ভেতরে থাকতে হচ্ছে, কিন্তু আমরা তাদের টাকায় ঈদ করছি, প্রবাসীদের টাকা আমরা ঈদ করছি, প্রবাসীদের মূল্যায়ন আসলে কতটুকু হচ্ছে? না, ধন্যবাদ। ইতিবাচক দিয়ে শুরু করি। আমরা প্রতি বছরই দেখি যে আসলে বিশ্বমন্দ হোক, যুদ্ধ হোক, ঝড় হোক, দুর্যোগ হোক, কোভিড হোক, যাই হোক না কেন আমাদের প্রবাসীরা তারা কিন্তু দেশে পরিবার স্বজনদের কাছে টাকা পাঠান এই কারণে যে তারা যেন ভালো করে ঈদটা করতে পারেন, তারা যেন একটু ভালো থাকেন, সংকটে না থাকেন। তো আপনি যেটা বলছিলেন, হ্যাঁ, মে মাসের প্রথম 23 দিনই আমাদের প্রায় $293 কোটি, মানে প্রায় $3 বিলিয়ন আমাদের প্রবাসী আয় এসছে। রোজার মাসেও আমাদের মাসেও রেকর্ড সংখ্যক $3 বিলিয়ন বেশি আমাদের প্রবাসী আয় ছিল। আমরা যদি দেখি এই 2025 বা 26 যে অর্থ বছরটা আমাদের চলছে, এই অর্থ বছর এখনও শেষ হয়নি, জুন মাস বাকি, কিন্তু ইতিমধ্যেই এই প্রায় 10.5 মাসে বা প্রায় 11 মাসে আপনার $30 বিলিয়ন বেশি, প্রায় $3,200 কোটি আপনার প্রবাসী আসছে। গত অর্থ বছরে আপনি যদি দেখেন, গত অর্থ বছরে আমাদের $30 বিলিয়ন, আর অর্থর হিসাব করলে শুধু 2025 বছরে $32 বিলিয়ন আসছে। মানে 30-32 বিলিয়ন ডলারটা মানে কত আসলে যদি একটু বলি, এটার মানে হচ্ছে সারা পৃথিবী মিলে বাংলাদেশকে যে লোন দেয়, আপনি ওয়ার্ল্ড ব্যাংক তো যত জায়গাগুলো বাংলাদেশ সরকার ঋণের জন্য ঘুরে, সারা পৃথিবী মিলে বাংলাদেশকে যে ঋণ দেয় তার থেকে 8 থেকে 10 গুণ বেশি অর্থ শুধু পাঠায় আমাদের প্রবাসীরা। আমাদের যে মোট বৈদেশিক বিনিয়োগ এফডিআই, মানে সারা পৃথিবী মিলে সব দেশ মিলে আমাদের এখানে যে বিনিয়োগ করে তার চেয়ে প্রায় 8 গুণ 9 গুণ বেশি অর্থ পাঠায় আমাদের প্রবাসীরা। তার মানে আপনি 1971 সালে 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ যখন স্বাধীন হয়, সেই বাংলাদেশ ছিল পৃথিবীর দ্বিতীয় দরিদ্রতম দেশ, মানে সেকেন্ড পোরেস্ট কান্ট্রি। রিজার্ভ বলতে গেলে কোনো কিছুই নাই। সেখান থেকে যে বাংলাদেশকে আজকে অর্থনীতিকে আপনার প্রতি বছর $30-32 বিলিয়ন আসছে, আমাদের রিজার্ভ শক্তিশালী হচ্ছে, আমাদের সরকারগুলো বড় গলায় কথা বলতে পারছে, এই যে অর্জন, এই অর্জনের পেছনে, এই রিজার্ভের পেছনে যদি সবচেয়ে বেশি নায়ক বলেন, আমি বলেছি আমাদের প্রবাসীরা। আমি মাঝে মাঝে বলি, প্রায় বলি যে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি হচ্ছে ইএফজি। ই দিয়ে আমি বলি এক্সপার্টেড ওয়ার্কার্স বা প্রবাসী শ্রমিক, এফ দিয়ে বলি আমি ফার্মার্স বা কৃষক, আর জি দিয়ে বলি গার্মেন্টস শ্রমিক। দেখেন, ঝড় ঝঞ্ঝা যাই হোক না কেন আমাদের কৃষকরা তার ফসল ফলায়। সে কারণে দেখবেন ধান উৎপাদন বলেন, আলু বলেন, যা কিছু দেখেন, মাছ উৎপাদন বলেন, এই ছোট্ট একটু দেশ কিন্তু আমাদের 17 কোটি মানুষ তারা খেয়ে পরে ভালো আছে, মোটামুটি আছে, বেঁচে আছে, অন্ততপক্ষে না খেয়ে নেই। তারপরে আমাদের গার্মেন্টস, রোজ সকালবেলা আপনার ঢাকা শহরে যাদেরকে আমরা দেখি শুকনো লিখলিখে বিবর্ণ কতগুলো চেহারার মেয়ে, তারা আমাদের এই অর্থনীতির ভিত্তি। এবং সর্বশেষ আমাদের প্রবাসী, যাদের কথা দিয়ে শুরু করছিলাম আজকের আলোচনা, যে $30-32 বিলিয়ন পাঠাচ্ছে। কিন্তু এই যে মানুষগুলো অর্থনীতির ভিত্তি, যারা আমাদের ঈদকে ভালো রাখছে, দুর্যোগকে ভালো রাখছে, তাদেরকে আমরা কখনো বলি চাষা, মানে কৃষককে, প্রবাসীদেরকে আমরা বলি কামলা। গার্মেন্টস অর্থ কখনো কখনো গালি অর্থে ব্যবহার করা হয়। তার মানে এই যে চাষা, কামলা, গার্মেন্টস, এই মানুষগুলো কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে, অর্থনীতির ভিত্তি। কিন্তু যদি এই মানুষগুলোর অধিকারের কথা বলেন, এই মানুষগুলোর মর্যাদার কথা বলেন, মানুষ হিসেবে যে ন্যূনতম মর্যাদাটুকু পাওয়া দরকার, সেই মর্যাদা কিন্তু আমাদের মানুষরা পায় না। আপনি অভিবাসন খাত যদি বলেন, এই যে মানুষজন বিদেশ যায়, জমি জমা বিক্রি করে, ধার দেনা করে, বাংলাদেশ থেকে অভিবাসন খরচ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। পদে পদে হয়রানি। একজন মানুষ যখন ঠিক করে বিদেশ যাবে, তার পাসপোর্ট তৈরি থেকে মেডিকেল টিকিট, প্রতি পদে পদে হয়রানি। সব কিছু মিলে আসলে এই মানুষগুলো রাষ্ট্রকে দেয়, পরিবারকে দেয়, স্বজনকে দেয়, বিনিময়ে আসলে খুব বেশি কিছু যে পায় তা না, এমনকি ন্যূনতম মর্যাদাটাও তারা আসলে পায় না।
বাংলাদেশ থেকে আপনি আপনার কথার প্রসঙ্গে বলছিলেন যে বাংলাদেশ থেকে দেশের বাইরে যেতে বা প্রবাসে যেতে আসলে সবচেয়ে বেশি টাকা আসলে খরচ হয়। এই যে খরচ হচ্ছে একটা বিপুল সংখ্যক টাকা আসলে খরচ হচ্ছে এবং বিপুল জনগোষ্ঠী আসলে দেশের বাইরের দিকে ঝুঁকছে, এই যে টাকার বেশি লাগার কারণ সেটি আসলে আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা? না, আপনি হ্যাঁ যেটা বলছিলাম, আমরা বিশ্বব্যাংক বলেন, আন্তর্জাতিক গবেষণা সংস্থা বলেন, আমাদের আইএলও বলেন, বা আমাদের গবেষণা, আমাদের পর্যবেক্ষণ বলে, বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। আর এই যে লোকটা যে চাচ্ছে তার আয় গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কম। কেন? আসলে এই যে লোকজন যে যায়, আমাদের লোকজন, তার যাওয়ার প্রক্রিয়াটা, সে যখন ঠিক করবে বিদেশ যাবে, তার আপনার পাসপোর্ট প্রক্রিয়া, তারপরে আপনি তার হচ্ছে মেডিকেল, তার ডিমান্ড বা ভিসা আনা, তারপরে বিমানের টিকিট, এবং এই পুরো প্রক্রিয়াটা ধরেন টাঙ্গাইল বা কুমিল্লা বা সাতক্ষীরা বা খুলনার বা চট্টগ্রামে যে মানুষ বিদেশ যাবে, রিক্রুটিং এজেন্সিগুলো সব বসে আছে পল্টন, গুলশান, বনানী বা ফকিরাপুলে। এখন আপনি ওই যে মানুষটা বিদেশ যাবে আর এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সংযোগ ঘটাবে কে? এখানে আপনার গ্রামে গঞ্জে দালাল বা মধ্যস্বত্বভোগী, শহরে দালাল, আবার সৌদি আরব, মালয়েশিয়া থেকে যে আপনার ডিমান্ড বা ভিসাটা আনবে সেখানে আপনার ধাপে ধাপে দালাল। এই যে দুই দেশে আপনি যখন অভিবাসনের মধ্যে ধাপে ধাপে দালাল বা মধ্যস্বত্বভোগী ঢুকে যায়, এই মধ্যস্বত্বভোগীর কারণে আপনার অভিবাসন খরচ বেড়ে যায়। তার মধ্যে আপনার অনিয়ম, দুর্নীতি, ঘুষ, প্রথা, এই সমস্ত কিছু মিলে বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ কিন্তু গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। আর বিনিময়ে এই যে আমরা আয় বলছি, তার আয় কিন্তু খুবই কম। মানে গড়ে আমাদের একজন প্রবাসী মাসে আসলে যে দেশে টাকা পাঠায়, আমাদের 1 কোটির বেশি প্রবাসী আছে বলে আপনি দেখছেন যে 30-32 বিলিয়ন ডলার, কিন্তু আমাদের গড় আয় একজন খুব কম টাকা পাঠায়, তাও আসলে সে যে আয় করে তার পুরোটাই আসলে সঞ্চয় করে পাঠায়। এই যে আমাদের অভিবাসন ব্যবস্থা, যেহেতু আসলে এখানে অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট, নানান সংকট, ধাপে ধাপে দালাল, আমাদের প্রক্রিয়াগুলো ভালো না, ঘুষ দিতে হয়, টিকিটের দাম আপনার সবচেয়ে বেশি। আপনি অদ্ভুতভাবে তো বলতে পারেন যে বাংলাদেশের সব কিছু খরচ বেশি, বাংলাদেশে আপনি হজ করতে যান সেটার খরচ সবচেয়ে বেশি, আপনি রাস্তা নির্মাণের খরচ আপনি দেখবেন সেটা সবচেয়ে বেশি, আপনি মেট্রো রেলের খরচ দেখবেন, নির্মাণের খরচ সেটাতে দেখবেন আপনি সবচেয়ে বেশি। মানে আমাদের খরচ বেশি, কিন্তু এই জায়গাটাতে আসলে আয়ের দিকটাও তো আসলে একটা বড় বিষয়। তারা আসলে কেমন আয় করতে পারছেন এবং সে আয় দিয়ে আসলে তারা যে টাকা খরচ করে এখান থেকে যাচ্ছেন সে টাকা তারা আসলে উঠাতে পারছেন না। কিনা? সেই জন্য আমরা বলছি, এটা আপনি ধরেন একজন মানুষ সে যখন যায়, তো আসলে মধ্যপ্রাচ্য বলেন বা মালয়েশিয়া বলেন, আমাদের লোকজন তো আসলে মূলত যায় হচ্ছে এই মধ্যপ্রাচ্য বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সব দেশে। এখন ধরেন একজন মানুষ 10 লাখ টাকা খরচ করে বিদেশ গিয়েছে, সে মাসে হয়তো সর্বোচ্চ বেতন পাবে 20,000 টাকা। গড়ে কিন্তু খুব বেশি না। এখন 20,000 টাকায় 1 বছরে সে বেতন পাবে 2,40,000, মানে 2.5 লাখ টাকা। 2 বছর সে থাকতে পারবে, 2 বছরে সে পাবে হয়তো 5 লাখ টাকা। এখন তো সে খরচ করে ফেলেছে 10 লাখ টাকা, এখন 2 বছর সে বেতন নেবে 5 লাখ টাকা। এখন খরচ টরচ দিয়ে তার তো তুলতে হবে। এই টাকা আয়ের জন্য সে কী করে? অতিরিক্ত সময় থাকে, অতিরিক্ত সময় থাকে, আনডকুমেন্টেড হয়ে যায়, তার কাগজপত্র ঠিক থাকে না। এই যে সে এক ধরনের মডার্ন ডে স্লেভারি আমরা বলি, একটা আধুনিক দাস প্রথার মধ্যে পড়ে যায় সে। তার আপনি দেখবেন মানে অনেক প্রবাসী, সে 10 বছর, 15 বছর, 20 বছর ধরে প্রবাসী, কারো 8-10 বছরও সে একদিন দেশে আসতে পারে না। তার যে সন্তানটাকে একদম সে দেখে গিয়েছিল ছোট, 6 মাস, 1 বছর, তা সে বড় হয়ে যায়, তার হয়তো সে দেখতে পারে না। আমরা এমনও পেয়েছি 20 বছর, 25 বছর বাবা সন্তানের দেখা নেই। এই যে আমরা টাকাটা দেখি, আমাদের রেমিটেন্সটা দেখি, কিন্তু সেই টাকার পেছনে সেই মানুষগুলোর যে দুঃখ, বেদনা, তার অপ্রাপ্তি, তার পরিবার থেকে বিচ্ছিন্নতা, সমস্ত কিছু মিলে তার যে কষ্ট, এবং সে প্রায় আমাদের প্রবাসীরা বলে সে একজন মানুষের মর্যাদা পায় না। আপনি দেখবেন সে যখন বিদেশে যায়, তাকে আসলে এয়ারপোর্টে খুব ভালো ব্যবহার করা হয় না, দূতাবাসে সে কাঙ্ক্ষিত ব্যবহার পায় না, ফেরার পরও যে সে খুব মর্যাদা পায় তা না। তো একটা মানুষ সারা জীবন আসলে শুধু পরিশ্রমই করে যাচ্ছে যে তার টাকায় তার পরিবার, স্বজন কিংবা দেশ ভালো থাকবে, তো সেই মানুষটা কিন্তু ন্যূনতমভাবে যে একটু ভালো থাকা, সেটা কিন্তু সে থাকতে পারে না। এবং মানুষজন মনে করে আসলে বিদেশে থাকা মানে খুব ভালো জীবন, খুব মানে গ্লোরিফাই জীবন। কারণ সে দেখে অন্যরা যে 5-10 বছর পর সে আসছে, বড় মাছটা কিনছে, বা তার অনেকের হয়তো একটা বাড়ি উঠছে, কিন্তু তার পেছনে সে সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, দুবাই, এই দেশগুলোতে যেইভাবে সে থাকে, এক রুমের মধ্যে গাদাগাদি করে 20 জন 25 জন, আপনি ওইটা সহ্য করা যায় না। সে কোনো মতে খায়, অপুষ্টিতে ভোগে, 54-55 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কাজ করে, সমস্ত কিছু মিলে আসলে তার জীবনটা আসলে যেভাবে গ্লোরিফাই করা হয়, যেভাবে রঙিন করা হয়, তার জীবনটাকে তত রঙিন না। কিন্তু তারপরে মানুষজন ভাবে আমি বিদেশ যাব। শরীফুল হাসান, আপনি বলছিলেন যে যারা আসলে প্রবাসী, যারা দেশের বাইরে থাকছেন, তাদের অনেক ক্ষেত্রেই আসলে এয়ারপোর্টে বলেন, তারপর হচ্ছে যে বিভিন্ন দূতাবাসগুলোতে বলা যায় যে যখন তারা আসলে বিভিন্ন দেশে, যে বাংলাদেশের যে দূতাবাস আছে সেখানে পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন জটিলতা আছে বা সত্যায়িত করার বিভিন্ন জটিলতা আছে, পেপার ওয়ার্কস যেগুলো আসলে করা লাগে, সেখানে গেলেও তারা হচ্ছে তাদের যে
প্রাপ্য যে মর্যাদাটুকু সেটি অনেক সময় অনিশ্চিত, সে বিষয়টি আপনি বলছিলেন। এটি আসলে কেন এবং এটির আসলে কোনো সমাধান কেন আসছে না এখনো পর্যন্ত? না, আমি আমাদের বলি যে আমাদের আসলে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো ভীষণ দুর্বল। এই বাংলাদেশ রাষ্ট্রে যদি বলেন স্বাধীনতা 55 বছর হতে চললো, কিন্তু আমরা আমাদের আইন বলেন, আমাদের আদালত বলেন, আমাদের পুলিশ বলেন, প্রশাসন বলেন, আমরা একটা প্রাতিষ্ঠানিক কাঠামো করতে পারি না যেখানে নাগরিক তার মর্যাদা, তার সম্মান পাবে। বরং এখানে যখন যে ক্ষমতায় থাকে এবং ক্ষমতার আশীর্বাদ পুষ্ট মানুষ সব সময় সব আমলে তারাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। ওই যে বললাম, এই দেশের অর্থনীতি চালায় কৃষক, তাকে আমরা বলি চাষা, গার্মেন্টস শ্রমিক, প্রবাসী। এখন যে মানুষ ঠিক করে সে যখন বিদেশ যাবে, তার এই পুরো প্রক্রিয়াটাতে তার আসলে হয়রানির শেষ নাই। আপনি টিকিট করতে যাবেন, সেখানে সিন্ডিকেট। আপনি মেডিকেল করতে যাবেন, সেখানে এক ধরনের সিন্ডিকেট। আপনি তার ডিমান্ড আনবেন, সেখানে এক ধরনের সিন্ডিকেট। মালয়েশিয়ার সিন্ডিকেট, বিদেশ যাওয়ার ক্ষেত্রে সিন্ডিকেট। এই সমস্ত কিছু মিলে আবার মানে দেশের মধ্যে এত কিছু করার পর সে যখন বিমানবন্দরে যায়, তাকে যে কাঙ্ক্ষিত ব্যাপারটুকু সেটুকু করা হয় না। তারপর সে যখন বিদেশে নামে, যে আমাদের প্রবাসীরা যায় কোথায়? আমাদের প্রবাসীরা তো যায় সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, যে জিসিসি কান্ট্রিগুলোতে, আর তার বাইরে মালয়েশিয়া, সিঙ্গাপুর বারবার বলছিলাম। এই যে আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যায়, এখানে তাপমাত্রা থাকে আপনার 50-55 ডিগ্রি তাপমাত্রা, প্রচণ্ড গরম, মানে আপনি এই গরম সহ্যই করতে পারবেন না। এই গরমের মধ্যে বাংলাদেশিরা কাজ করে। কী ধরনের কাজ করে? আমাদের বাংলাদেশিরা যারা যায় তারা তো আসলে খুব দক্ষ হয়ে যায় না। তারা যে কাজগুলোকে, এগুলোকে আমরা বলি 3D, ডার্টি, ডেঞ্জারাস, ডিফিকাল্ট, সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ, সেগুলো আমাদের বাংলাদেশিরা করে। পরিচ্ছন্ন কর্মী, কনস্ট্রাকশন ওয়ার্কার, রাবার বাগানের মধ্যে কাজ, মরুভূমির মধ্যে কাজ। এই যে এত পরিশ্রমের মধ্যে যে সে কাজটা করে, এবং এই কাজ করার পর সে যখন আসলে তার পাসপোর্ট রিনিউ বা কোনো সেবা নিতে দূতাবাসে যায়, অধিকাংশ প্রবাসীর অভিযোগ সে কাঙ্ক্ষিত সেবা পায় না। এই সেবা না পাওয়ার অনেকগুলো কারণ। প্রথমত হচ্ছে, আপনি ধরেন আমাদের প্রবাসীরা যে সমস্ত কিছু আইন কানুন খুব ভালো জানে তা না। আবার ধরেন সৌদি আরবে আমাদের প্রায় 20-25 লাখ প্রবাসী আছে, আরব আমিরাতে আমার 10-15 লাখ প্রবাসী আছে, মালয়েশিয়ায় 7-8 লাখ। এখন আপনি এই যে 20-25 লাখ প্রবাসীকে সৌদি আরবে মানে সেবা দেওয়ার জন্য কি আপনার দূতাবাসে 20-25 জন কর্মকর্তাও আছে? এখন আপনি এই যে হাজার হাজার মানুষ যখন লাইনে থাকে, আপনি জনবল সংকট, আমাদের দূতাবাসের বাজেট নাই, সৌদি আরব একটা বিশাল বড় দেশ, আমাদের প্রবাসীরা জানে না। আবার এটাও ঠিক আন্তরিকতা যথেষ্ট ঘাটতি, আন্তরিকতা যথেষ্ট ঘাটতি আছে। আমি আপনাকে একটা ঘটনা করতে পারি। বিনা স্বীকৃতি, তিনি বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার ছিলেন, তিনি মালয়েশিয়াও ভারতীয় হাই কমিশনার ছিলেন। তো এইরকম কোনো একটা জায়গায় মালয়েশিয়ান পুলিশ কোনো একটা ক্যাম্পে অভিযান চালাতে গিয়ে একজন ভারতীয়র পাসপোর্ট, সেখানে তার নথিপত্র ঠিক নেই, তার পাসপোর্টটা ছুঁড়ে মেরেছে। তো সেই ভারতীয়রা বলেছে যে, পুলিশকে চ্যালেঞ্জ করেছে, তুমি আমার পাসপোর্ট ছুঁড়ে মেরেছো, তুমি আমার দেশকে অপমান করেছো। তারা তাদের হাই কমিশনারকে জেনেছে। তাদের হাই কমিশনার বলেছে যে মালয়েশিয়াকে ক্ষমা চাইতে হবে, না হলে আমাদের মালয়েশিয়ার সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ। মালয়েশিয়া 24 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। আর আমাদের প্রবাসীদের টর্চার করে, নিপীড়ন করে, অত্যাচার করে। আমরা কি আমাদের প্রবাসীদের পাশে থাকি? না, আপনি রাষ্ট্র যদি আপনার পাশে না থাকেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো যখন দেখে, সৌদি আরব, কাতার, ওমান, যে ওর নিজের দূতাবাসের সামনে রোদে বৃষ্টিতে সেখানে লম্বা লাইনের মধ্যে থাকে, সেখানে সে মানুষের মর্যাদা পায় না। তো আপনি যদি আপনার নাগরিককে সম্মান না দেন, অন্য কেউ তো তার সম্মান দেবে না। এই কারণেই আপনি দেখবেন যত দুর্ভোগ সংকটে পড়ে হচ্ছে আমাদের প্রবাসীরা, আমাদের বাংলাদেশিরা। আপনি বিমানবন্দরে দেখবেন, যখন আপনি সরকারি কর্মকর্তা যাবেন তার এক ব্যবহার, যখন আপনি প্রবাসীরা যাবেন অনেকে তার সাথে তুই তোকারিও করা হয়, মানে আচরণেই তার চোখে মুখের ভাষা বদলে যায়। এই যে এটার কারণটা আসলে আমি শুধু জনবল সংকট বা অর্থ সংকট না, আসলে ওই যে প্রাতিষ্ঠানিক কাঠামো। আপনি একটা সরকারি দপ্তর, আপনি এই স্বাধীনতার 55 বছর পর আপনি আমাদের আদালত বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, খুব কাঙ্ক্ষিত সেবাকে আমাদের মানুষজন পায়। পুলিশ হয়তো তার পুলিশেরটা স্বীকার করতে চান না। এখন আপনি কোনো একজন পুলিশ কর্মকর্তা তার পুলিশের পোশাক বদলে কোনো একটা থানায় সেবা নিতে যাক, কোনো একজন বিচারক কোনো একটা আদালতে তার বিচারক পরিচয় ভুলে সেবা নিতে যাক, কোনো একজন প্রশাসনের কর্মকর্তা তার প্রশাসনের পরিচয় ভুলে কোনো একটা ভূমি অফিসে সেবা নিতে যাক, তখনই বোঝা যাবে যে বাংলাদেশের সেবাটা কী। তো এইটারই প্রভাব পড়ে আমাদের প্রবাসীরা, তারাও কিন্তু কাঙ্ক্ষিত সেবাটা পায় না, এবং এটা তারা ভীষণ দুঃখ করে, তারা ভীষণ আফসোস করে। ফিলিপাইন বলেন, শ্রীলঙ্কা বলেন, ভারত বলেন, পৃথিবীর অনেক দেশ তার নাগরিককে যে সম্মানটা দিতে পারে, আমরা আমাদের প্রবাসী যারা আমাদের $32 বিলিয়ন দিচ্ছে, যারা আমাদের অর্থনৈতিক শক্তি, তাদেরকে আমরা ন্যূনতম সম্মানটা আমরা দিতে পারছি না। আসলে মালয়েশিয়ার একটি উদাহরণের কথা আপনি বলছিলেন, এবং বাংলাদেশেও কি বাংলাদেশেরা পাশে থাকছে না, মানে রাষ্ট্র বাংলাদেশের পাশে থাকছে, বাংলাদেশি প্রবাসীদের পাশে থাকছে না, এমন কোনো বড় নজির আসলে আপনার চোখে পড়েছে কিনা, এমন কোনো বড় ঘটনা আসলে আপনার চোখে পড়েছে কিনা এই পর্যন্ত? না, আপনি এটা মানে সাধারণভাবে আপনি দেখবেন, আমাদের সাথে মানে আমার সাথে একজন কাজ করে, রায়হান কবির নামে একটা ছেলে, সে
কোভিডের সময় বাংলাদেশিদের, মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের উপর যে নিপীড়ন, সেই নিপীড়ন নিয়ে কথা বলেছিল। আল জাজিরা তার একটা রিপোর্ট করেছিল। সেই ঘটনার পর কিন্তু রায়হান কবিরকে মালয়েশিয়ার তারা মানে একদম চিহ্নিত আসামির মতন তাকে ধরতে তারা অভিযান চালিয়েছে, গ্রেপ্তার করেছে। আমরা কিন্তু দেখিনি যে আমাদের রাষ্ট্র রায়হান কবিরের পাশে ছিল। আমাদের প্রবাসীরা কোভিডের সময় তারা যখন খাবার পায় না, সংকটে পড়ে আমাদের বাংলাদেশের এক দূতাবাসে গিয়েছিল তারা ভিয়েতনামে। আমাদের সেই প্রবাসীরা দেশে আসার পর তারা, আপনি কোভিডের সময় 54 ধারায় আমাদের 250-এর বেশি প্রবাসীকে রীতিমতো সন্ত্রাসী হিসেবে জেলে রাখা হয়েছিল। পৃথিবীর কোথাও আর নজির পাবেন না তার প্রবাসীকে সন্ত্রাসী হিসেবে তাকে জেলে নিয়েছেন, এবং বছরের পর বছর, মাসের পর মাস তারা যখন জেলখানায় ছিল, তখন আমরা অভিবাসন খাতের লোকজন সেটা নিয়ে কথা বললাম, মানে আদালত গেল, মামলা গেল, তারপর হাইকোর্ট জানতে চেয়েছে এই ঘটনা কী করে সম্ভব। তো এটা প্রায় দেখবেন আমরা আমাদের নাগরিকদের যে যথাযথ সম্মানটা দেয়া, মর্যাদা দেয়া দরকার। আমরা এখন আমেরিকা তার একজন নাগরিককে বাঁচাতে পুরো একটা রাষ্ট্র ধ্বংস করে দিতে পারে। তো আমরা আমাদের মানে এই যে হামে শত শত শিশু মারা যাচ্ছে, আমাদের প্রবাসীরা বিদেশে মারা যাচ্ছে, গত 16-17 বছরে আমাদের 55,000-এর বেশি প্রবাসীর লাশ এসছে। এমন কোনো দিন নাই ঢাকা এয়ারপোর্টে 20 থেকে 25,000 প্রবাসীর লাশ না আসে। 800-এর বেশি নারী কর্মীর লাশ আসছে, 250-এর বেশি নারী আমাদের মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সৌদি আরবে সুইসাইড করেছে। এই যে আপনি এই যুগেও আমাদের নারীদের সৌদি আরব থেকে কারো গায়ে গরম পানি দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কারো চুল ফেলে দেওয়া হচ্ছে, কাউকে ছাদ ঠেলে ফেলে দেওয়া হচ্ছে। যেই বর্বরতা আমাদের প্রবাসীদের উপর ঘটে, আমরা রাষ্ট্রকে একটি ঘটনায় খুব মানে সম্মানজনকভাবে আমাদের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছি, পারিনি, করতে চাইনি। আমাদের মনে হয় যে এগুলো বলতে গেলে যদি আমাদের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হবে। আপনি শুনবেন, আপনার কথায় বোঝা যাচ্ছে যে তাহলে এখানে একটু সদিচ্ছা যদি থাকে তাহলে হয়তো এই প্রেক্ষাপটটাই পরিবর্তন করে ফেলা আসলে সম্ভব। যেমনটা এখন আসলে দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্য যে পরিস্থিতি, আসলে যুদ্ধের যে পরিস্থিতি চলছে, সেখানেও দেখা যাচ্ছে নানা জটিলতা তৈরি হলে একটা দেশে যখন যুদ্ধ হয়, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তখন আসলে এই যে বাংলাদেশি প্রবাসী তাদেরকে নিয়ে আসা নিয়ে একটা জটিলতা হতে পারে। সেই ক্ষেত্রে আসলে এই যে আপনি যে বলছিলেন যে বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশ সরকার বা রাষ্ট্র আসলে তাদের দায়িত্ব নিতে চাচ্ছে বা দায়িত্ব অবহেলা করছে, এই বিষয়গুলো এখন এই যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, সারা বিশ্বে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, যে কোনো দেশে আসলে যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে। তো এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে আসা নিয়ে একটা জটিলতা আসলে সেখানে তৈরি হতে পারে বা হয়, অনেক সময় আমরা দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিটাও কি মানে আপনি যেটা বলছেন সেটার সাথে আসলে সম্পৃক্ততা আছে? না, আপনি আপনি এই ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ ছড়িয়ে পড়লো, এইরকম একটা যুদ্ধ যে হঠাৎ করে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে, সেটা তো আসলে আমাদের মতো দেশগুলো আমরা হয়তো সেটা বুঝতে পারিনি, বা বুঝতে পারলেও আমাদের হয়তো খুব বেশি ব্যবস্থা নেওয়ার সুযোগ হয়তো ছিল না। কিন্তু যেটা আপনি বললেন, সংকটে যে আমরা আমাদের প্রবাসীদের পাশে থাকি না, এটা একেবারেই বলা যাবে না। আমরা 1990 সালের ইরাক কুয়েত যুদ্ধের সময় আমরা আমাদের প্রবাসীদের ফেরত নিয়ে আসছি। বাংলাদেশ সরকার 2010 সালে লিবিয়া যুদ্ধের সময় আমাদের প্রায় 37,000 প্রবাসীকে ফেরত নিয়ে আসছে। কোভিডের সময় আমরা দেখেছি আমাদের প্রবাসীরা ফেরত এসছে। এমনকি ইরান যুদ্ধের সময় আমরা ইরান থেকে কিছু আমাদের লোককে আমাদের ফেরত নিয়ে আসা হয়েছে। এগুলো হচ্ছে জরুরি মুহূর্তে আসলে কাজ, কিন্তু সার্বিকভাবে যে প্রবাসীর প্রতি যে মর্যাদা বা সম্মান, বা আপনি যে যুদ্ধের কথা বলছেন, এই যুদ্ধটা আসলে কীভাবে বাংলাদেশিদের ক্ষতিগ্রস্ত করছে। আপনি যদি দেখেন এই সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, এই দেশগুলোতে আপনি ওদের নাগরিক যা পাবেন তার থেকে পুরোটা হচ্ছে প্রবাসী। এখানে ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি অভিবাসীরা সেখানে আছে। এই যে যুদ্ধটা শুরু হলো, আপনি দেখবেন বাংলাদেশ থেকে প্রতি বছর আপনি গত কয়েক বছর ধরে গড়ে 10 থেকে 12 লাখ লোক বিদেশে যায়। এই যুদ্ধের কারণে প্রথমত হচ্ছে আপনি ফ্লাইট চলাচল বন্ধ, আমাদের সেই ঐতিহাসিক কর্মসংস্থান যে অভিবাসন, সেটাই প্রথম আঘাত পড়লো, আমাদের লোকজন যেতে পারলো না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে আমাদের 50-60 লাখ প্রবাসী থাকে, আপনি যুদ্ধের কারণে কিন্তু আমাদের চলাচল মানে অনেকটা সীমিত। এর ফলে হয়েছে কি, আমাদের অনেক প্রবাসী যারা যায় তাদের আসলে কাগজে কলমে হয়তো চাকরি আছে, বাস্তবে তার নিয়োগকর্তা নেই। সে তথাকথিত ফ্রি ভিসা, মানে যখন যেখানে কাজ পায় সেরকম যায়। এখন যুদ্ধের কারণে তো আপনি সেই কাজ বন্ধ, তার সেই কাজ পাচ্ছে না, কাজ না পেলে তার খাওয়া দাওয়া বা বেতন বন্ধ হয়ে যাবে, সেটা একটা বড় সংকট। এবং তৃতীয়ত যেটা আপনি বললেন, এই যুদ্ধ আসলে যদি না থামে, আমাদের মধ্যপ্রাচ্যে যে একটা নিরাপদ বিনিয়োগ দুবাই বা সৌদি আরবে, তার ফলে নির্মাণ কাজ বা অনেক কাজ, সেইটার একটা মানে
ক্ষতিগ্রস্ত হবে, তার ফলে অনেক লোক কাজ হারাতে পারে। সেই কারণে আমাদের অনেক লোককে ফেরত আসতে হতে পারে। তো সেই যখন ফেরত আসতে হবে তখন তারা কোন প্রক্রিয়া ফেরত আসবে বা আনতে পারে কিনা, তখন হয়তো বোঝা যাবে যে আমাদের রাষ্ট্র কী ধরনের ব্যবস্থা নিচ্ছে। কিন্তু পাশাপাশি এই যুদ্ধ কিছুটা সম্ভাবনা তৈরি করবে বলে মনে হয় আমার কাছে। যেমন ইরানি যদি বলেন, ইরানে প্রায় লাখখানেক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, ভবন, বিল্ডিং, নানান কিছু। তো এইগুলো তো পুনর্গঠন করতে হবে মধ্যপ্রাচ্যে কিছুটা। তো সেখানে আমি মনে করি আমাদের বাংলাদেশিদের কাজের সুযোগ বা সম্ভাবনা তৈরি হচ্ছে, আমরা যদি আসলে সেটা কাজে লাগাতে পারি। আমাদের আসলে অভিবাসন খাতে যদি আপনি মূল সংকটটাতে দেখেন, মূল সংকটটা এখানে আমাদের অভিবাসন খরচ সবচেয়ে বেশি। আমাদের লোকজন অদক্ষ এবং আমাদের লোকজন যে কোনো মূল্যে দেশ ছাড়তে চায়। আপনি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীর মধ্যে প্রথম। আপনি দেখেন সিরিয়া না, আফগানিস্তান না, ইরাক না, ইরান না, বাংলাদেশ কেন সেই তালিকার মধ্যে পৃথিবীর মধ্যে প্রথম হবে? আমার বঙ্গোপসাগর দিয়ে লোকজন রোহিঙ্গার সাথে বাংলাদেশিরাও থাইল্যান্ড, মালয়েশিয়া জনাব চলে হাসান, যেতে আপনি চায়। আপনি বলছিলেন যে যে অদক্ষ শ্রমশক্তি, এই যে অদক্ষতা আসলে এই যে অদক্ষতা, এটি আসলে অনেক দিন ধরেই আমরা এই শব্দটির সাথে পরিচিত। অনেক বছর ধরে আমরা শুনছি অদক্ষ শ্রমশক্তি, অদক্ষ শ্রমশক্তি। এই অদক্ষ শ্রমশক্তি কেন দক্ষতা অর্জন করতে পারছে না এখনো পর্যন্ত, আপনার কাছে কি মনে হয়? না, আপনি দেখবেন আমাদের বাংলাদেশে যদি আপনি দেখেন, আমাদের আসলে আমরা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করছি, কিছু হলে আমরা ছেলে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবো। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় পৃথিবীর এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। কিন্তু এই যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে যেই মানের ছেলেমেয়েরা বের হচ্ছে, তারা কতটুকু দক্ষ বের হচ্ছে? আপনি আপনার টেলিভিশনের জন্য একজন অফিস সহকারী খোঁজেন, আপনি 1 লাখ সিভি পাবেন। কিন্তু আপনি একজন ভালো ভিডিও এডিটর খোঁজেন, আপনি একটা ভালো ক্যামেরা টেকনিশিয়ান খোঁজেন, আপনি একটা ব্রডকাস্টিংয়ের ইঞ্জিনিয়ার খোঁজেন, আপনি লোক পাবেন না। আপনি ঢাকা শহরে কোনো একটা পলিটেকনিক থেকে পাশ করা একটা ছেলে যে এসির কাজ জানে, তারও মাসে 70-80 হাজার টাকা আয় আছে, তার সিরিয়াল আপনি পাবেন না। পক্ষান্তরে একটা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আপনি মানে আমাদের ছেলে মেয়েদেরকে 10,000 টাকা দেওয়ার চাকরি দেওয়ার কেউ নেই। এর কারণটা কি? আসলে আমরা এই যে একটা কাগজে কলমে কেরানি তৈরির যে শিক্ষা ব্যবস্থা আমাদের, সেখান থেকে তো আমরা বের হতে পারিনি। আপনি ইউরোপে যান বা পৃথিবীর যে কোনো উন্নত দেশে যান, সেখানে সবার বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার দরকার হয় না। সেখানে লোকজন কাজটা শেখেন, দক্ষ হয়, টেকনিক্যাল এডুকেশন, ভোকেশনাল ট্রেনিংটা তার থাকে। এখন যদি আপনি কাজ না জানেন, আপনি তো তাহলে আপনার যাবেন কোথায়? এখন আমাদের লোকজন সে কালকেই ঠিক করে যে সে বিদেশ যাবে। ধরেন আমি মাঝে মাঝে মজা করি বলি, ধরেন গ্রামে কোনো একটা ছেলে অসুস্থ আছে, ওকে বিয়ে করে দাও। একটা ছেলে অসুস্থ হলে আপনি তাকে ডাক্তার দেখাবেন, কিন্তু না, তাকে বিয়ে করে দাও। একইভাবে কোনো কাজ জানেন, আচ্ছা বিদেশ পাঠিয়ে দাও। কোনো কাজ না পারলে বিদেশ পাঠিয়ে দেওয়ার তো কথা ছিল না। কথা ছিল আপনি বিদেশে যাবেন কোনো একটা কাজ জেনে, ভাষা জেনে সেইভাবে যাবেন। তো আমরা আমাদের লোকজনকে তো দক্ষ তৈরি করতে পারছি না। আমাদের রাষ্ট্র যে কোনো মূল্যে লোকজন বিদেশ পাঠাতে ব্যস্ত। কেন? কারণ ওই লোকটা জমি জমা বিক্রি করে, ধার দেনা করে তার টাকা খরচ করে যায়। রাষ্ট্রের কোনো কিন্তু বিনিয়োগ নাই। এই যে 30-32 বিলিয়ন ডলার যে আমাদের প্রবাসীরা পাঠাচ্ছে, এটা কিন্তু রাষ্ট্রের কোনো বিনিয়োগ নাই। সেই লোকটা তার জমি জমা বিক্রি করে, ধার দেনা করে বিদেশে যাচ্ছে, তারপর সে দেশের জন্য টাকা পাঠাচ্ছে। আর রাষ্ট্র চায় যে কোনো মূল্যে তার লোকজন দেশের বাইরে চলে যাক। এখন দক্ষ কর্মী তো আমরা তৈরি করতে পারছি না। গত 20-25 বছর যেটা আপনি বললেন, আমাদের অভিবাসন খাতের আলোচনা মানে আমরা দক্ষ লোক তৈরি করব, নতুন শ্রমবাজার খুলব। তো এই নতুন শ্রমবাজারের আলোচনা আর দক্ষতার কাগজে কলমে আলোচনায় আছে। কিছু বিদেশ সফর হয়, আমাদের আমলারা যান, কিন্তু নতুন বাজার আর খোলে না। আর এই দক্ষটা অদক্ষর কর্মীরাই থাকে। এখন এখান থেকে বের হতে হলে সমাধানটাকে আমি মনে করি যে আমাদের উচিত, এই যে দেখেন বাংলাদেশের জনগোষ্ঠীর 3 থেকে 4 কোটি তরুণ, এইটার সুযোগ পাবেন আপনি আর 15-20 বছর, তারপরে কিন্তু আমাদের জনগোষ্ঠী এরকম প্রবীণ হয়ে যাবেন, এরকম তরুণ থাকবে না। তাহলে এই 15-20 বছরের মধ্যে আমরা যদি আমাদের জনগোষ্ঠীকে দক্ষ করতে চাই, আমি মনে করি আমাদের কারিগরি প্রশিক্ষণ একদম বাধ্যতামূলক করতে হবে। আপনি প্রাথমিক শিক্ষা যেরকম বাধ্যতামূলক, কারিগরি প্রশিক্ষণ আপনি বাধ্যতামূলক করে দেন, যে আপনি এসএসসি পাস করার আগে তাকে কোনো একটা ট্রেডে কাজ শিখতে হবে। উচ্চ মাধ্যমিকের পরে 3 মাস তাকে কোনো না কোনো কাজ শিখতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পর তার কোনো কাজ জানতে হবে। সেটা আপনার ল্যাঙ্গুয়েজ হোক, সেটা কম্পিউটার হোক, এক্সেল হোক, এআই হোক, ড্রাইভিং হোক, প্লাম্বার হোক, ইলেকট্রিশিয়ান। আপনি যখন কোনো একটা কাজ শেখাতে পারবেন, তখন কিন্তু আপনার লোকজন যখন দক্ষ হবে, তখন তার দেশেও কাজের সমস্যা হবে না, বাইরেও সে কাজ পাবে। এই যে দক্ষ জনগোষ্ঠী, আমি মনে করি যে বাংলাদেশের সময় আসছে আমাদের এখন এই জেলায় জেলায় কাগজে কলমে নাম কাগজে বিশ্ববিদ্যালয় বানিয়ে অদক্ষ লোকজন, মানে সনদে কাগজে সনদ নিয়ে অদক্ষ লোকজন তৈরি না করে আমাদের এখন দক্ষ লোক তৈরি করাটা আসলে খুব জরুরি, এবং এটা বাধ্যতামূলক করা ছাড়া আমি আসলে কোনো বিকল্প দেখি না। এখানে আরেকটা বিষয় আসলে আমি যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে যারা শ্রমশক্তি এখান থেকে যারা যাচ্ছেন, অদক্ষ শ্রমশক্তি যারা প্রবাসে যাচ্ছেন এবং একটা লম্বা সময় তারা সেখানে কাজ করছেন, তাদের সুরক্ষার একটি বিষয়ও কিন্তু সেখানে চলে আসে। এই সুরক্ষার বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? হ্যাঁ, আপনি আমাদের লোকজন যে সমস্ত জায়গায় যায়, আপনি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিংবা আপনি ধরেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, এখানে যারা যায়, আপনি তার
মানে কাগজে কলমে তো প্রত্যেকের যাওয়ার আগে তার একটা কন্ট্রাক্ট পেপার থাকার কথা, কত ঘন্টা কাজ করবেন, কত বেতন, কোম্পানি সব থাকার কথা। কিন্তু বাস্তবে কিন্তু আসলে আমাদের লোকজন কাগজে কলমে সব কিছু থাকলেও বাস্তবে সে যাওয়ার পর দেখে তার নিয়োগকর্তা নেই, তার কাজ নাই। তাকে বলা হয় ফ্রি ভিসা, আপনি প্রায় শুনবেন লোকজনকে বলা হয় মধ্যপ্রাচ্যে ফ্রি ভিসায় যাও, ফ্রি ভিসা নেয় অনেক টাকা না হয়। কিন্তু ফ্রি ভিসা বলে কোনো কিছু নয়। ফ্রি ভিসা মানে বোঝানো হয় তুমি যেখানে ইচ্ছে কাজ করতে পারবে না। মধ্যপ্রাচ্যের আইনে আপনার যেই নিয়োগকর্তা আপনি তার অধীনেই কাজ করতে হবে, তার বাইরে আপনি অন্য কোথাও কাজ করলে আপনি গ্রেপ্তার হবেন, আপনি দেশে পাঠিয়ে দেবে। তাহলে এই যে আমাদের লোকজন যখন যায় বাস্তবে তখন দেখা যায় যে আপনার তার নিয়োগকর্তা নেই, কাজ নেই, তখন সে লুকিয়ে কাজ করে, অন্য জায়গায় কাজ করে, বৈধভাবে প্রবাসী আয় পাঠাতে পারে না। তার ফলশ্রুতিতে হয় কি, সে আপনার তার সুরক্ষাটা আপনি তখন সেই সুরক্ষাটা কী ধরনের হয়, তাহলে সে যাচ্ছে, যাওয়ার 3 মাসের মাথায় অন্য কোথাও কাজ করে গ্রেপ্তার হচ্ছে, গ্রেপ্তার করে তাকে এক কাপড়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সে আপনার ডিটেনশন সেন্টারগুলোতে থাকছে, সেখানে তার নিপীড়ন হয়। মালয়েশিয়ার যে ডিটেনশন সেন্টারগুলো রয়েছে সেখানে রতান বলে এক ধরনের বেত মারা হয়। আপনি এই বেত মারার আনডকুমেন্টেড হওয়ার কারণে কোনোভাবে বেত মারা যায় না, কিন্তু বাংলাদেশিদের উপরে সেই বেত মারা হয় এবং এই বেত মারার পর সে আজীবনের জন্য প্রায় পঙ্গু হয়ে যায়। আপনি মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রায় নিপীড়ন নির্যাতন আপনি চলতেই থাকে। আমাদের প্রবাসীরা যেই রুমে থাকে তাদের থাকার পরিবেশ, খাওয়ার পরিবেশ অবর্ণনীয়। যে কারণে বলছিলাম প্রতিদিন গড়ে 20-25টা লাশ আসে, আমাদের প্রতি বছর গড়ে প্রায় 1000-500 লাশ আসে। গত এক যুগে 55-60 হাজার আমাদের প্রবাসীর লাশ আসছে। আমাদের নারীরা মধ্যপ্রাচ্যে যাচ্ছে, তাদের সুরক্ষার সংকট রয়েছে। আমি সৌদি আরবে আমরা গৃহকর্মী পাঠাচ্ছি 1 দশকের বেশি সময় ধরে। আপনি গতকালকেই মানে এই ঈদের সময় এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, আমরা সৌদি আরব থেকে ফেরত আসা একজন পটুয়াখালীর একটা এতিম মেয়ে, তার আসলে ছোটোবেলায় বাবা মারা গেছে, তার বিয়ে হওয়ার পর হাজব্যান্ডের ডিভোর্স হয়ে যাওয়ার পর তাকে আসলে সৌদি আরবে পাঠানো হয়, সেখানে তাকে 4 দফায় বিক্রি করে দেওয়া হয়। তারপর সেখান থেকে তাকে আসলে সে অন্তঃসত্ত্বা অবস্থায় দেশে ফেরে গতকাল তার একটা সন্তান হয়েছে। এই যে নারীরা ফিরছে নিপীড়ন নিয়ে, আপনি কারো গায়ে গরম পানি ঢেলে দেওয়া, কারো চুল কেটে দেওয়া, পুরো শরীরে গরম পানি আয়রন দিয়ে পুড়িয়ে দিয়েছে, এই যে নিপীড়ন নির্যাতন, আপনি এই নারীকে, এই যে 800-ও বেশি নারী আমাদের প্রাণ হারিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, বিশেষত সৌদি আরবে 200-এরও বেশি আত্মহত্যা করেছে। আপনি এই যে এত মানুষ, এত মৃত্যু, এত নারী, আমরা কি আমাদের প্রবাসীদের সুরক্ষা দিতে পেরেছি? সুরক্ষার জন্য আসলে আমরা আমাদের যে রাষ্ট্রের যে আন্তরিকতা, যেইভাবে কূটনীতিক কথা বলা, আমরা আমাদের অভিবাসীদের সুরক্ষা দিতে পারি। এই সুরক্ষার বিষয়টি আসলে আরও একটি বিষয় আসলে যোগ করতে হয়, সেটা হচ্ছে আপনিও আপনার আলোচনার প্রসঙ্গে বলছিলেন যে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আসলে দেশের বাইরে যাওয়ার যে প্রবণতা সেটি দেখা যাচ্ছে এই মুহূর্তে, এবং সেটিতেও বাংলাদেশ এখন 1 নম্বর অবস্থানে আছে। এটির আসলে মূল কারণ কি এই সুরক্ষার যে অভাব, সেটি নাকি অন্য কোনো কারণও আছে এখানে? না, আমাদের এই যে মধ্যপ্রাচ্যের লোকজন যে মানে যেই সুরক্ষার সংকটটা আর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেয়, তাদের সুরক্ষার বিষয়টা একটু ভিন্ন, কিন্তু কিছুটা আবার আপনি বলতে পারেন যে আমাদের লোকজন কেন বিদেশ যায় সেটুকু যদি দেখেন, আপনি এই যে দেখেন মানে গত 1 দশক ধরে বাংলাদেশ হচ্ছে সেই দেশগুলোর একটা যেখান থেকে সবচেয়ে বেশি লোক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করে। আপনি দেখেন সিরিয়া না, আফগানিস্তান না, ইরাক না, ইরান না, লিবিয়া না, যেই দেশগুলোতে যুদ্ধ চলছে, যেই দেশগুলোর লোকজন জীবন বাঁচাতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করে, কিন্তু দেখা গেল 2015 সালে 14-15 সালে দেখা গেল যে ওই ভূমধ্যসাগরের পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্যের লোকের সাথে সবচেয়ে বেশি, অনেক বেশি সংখ্যক বাংলাদেশি। তারপর গত 1 দশক ধরে বাংলাদেশের তালিকায় প্রায় শীর্ষে। গত বছর আমাদের প্রায় 21,000 বাংলাদেশি এইভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ঢোকার চেষ্টা করেছে। আপনি গত 1 দশকে যদি বলেন প্রায় লাখখানেক মানুষ আমাদের শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, তারপরে আপনার ওইদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং ঢাকার আশেপাশে নোয়াখালী, নরসিংদী, ভৈরব, এই 8-10টা জেলার লোকজন আমাদের যে কোনো মূল্যে তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যেতে চায়, যে কারণে বাংলাদেশ প্রথম এই তালিকার মধ্যে। এই প্রথম হওয়াটা কি আমাদের জন্য গৌরবের? সব প্রথম তো আসলে গৌরবের, এই প্রথম তো লজ্জার। তো এই রাষ্ট্র কি বুঝেছে গত 1 দশক ধরে যে বাংলাদেশ প্রথম ভূমধ্যসাগর পাড়ি দিয়ে চক্র আসলে কাজ করে? প্রভাবশালী চক্র যাওয়ার আগে আপনার একটু আগে আলোচনা করে লোকজন কেন আসলে বিদেশ যেতে চায়, যদি সেটা আপনি দেখেন আপনি গত 1.5-2 দশকে যদি আপনি দেখেন, ঢাকা শহরে ভালো চাকরি, ভালো বেতন, সমস্ত কিছু আছে, সেভাবে আমি অস্ট্রেলিয়া, কানাডায়, আমেরিকায় চলে যাব পিআর নিয়ে। সে যখন ভাবে যে আমি, তার লোকজন কাউকে যখন বলে যে আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি, কানাডা চলে যাচ্ছি, সবাই খুব খুশি হয় যে একটু উন্নত জীবনে যাচ্ছে। সদ্য পাশ করা একটা ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ছেলে ভাবে আমি মাস্টার্স করতে বিদেশ চলে যাব, তারপর সেখানে থেকে যাব। আর যারা লেখাপড়া করে না, সেভাবে যে আমি
সৌদি আরব, কাতার, দুবাই, মালয়েশিয়া চলে যাব, আর না হলে সে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে চলে যাব। এই যে যেই বাংলাদেশের জন্ম, লোকজন ভাবে আমাদের 82% তরুণ তারা দেশ ছাড়তে চায়। এই যে যেই বাংলাদেশের জন্ম, সেই বাংলাদেশের লোকজন চলে যেতে চায় কেন? এটার কারণটাকে শুধু অর্থনৈতিক। আমি গত 10-15 বছর বলার চেষ্টা করছি, এটা কারণ শুধু অর্থনৈতিক না। বাংলাদেশের সুশাসনের যথেষ্ট ঘাটতি রয়েছে। মানুষ যখন বোঝে যে তার এখানে জীবনের নিরাপত্তা নাই, এখানে শিশু থেকে আরম্ভ করে আপনি কখনো ধর্ষণের শিকার, কখনো আপনি হামে মারা যাবেন, আপনার ন্যূনতম স্বাস্থ্যসেবাটা আপনি পাবেন না, শিক্ষার যথেষ্ট সংকট, এবং লোকজন কখনো ক্রস ফায়ার, কখনো মব, কখনো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এই যে মানুষ তখন ভাবে কি আসলে বাংলাদেশে তো আমার ভবিষ্যৎ নাই, তাহলে আমি দেশ ছেড়ে চলে যাব। এই যে সুরক্ষা দেশের মধ্যে, সে যখন ভাবে আমার ভবিষ্যৎ নেই, তখন লোকজন যে কোনো মূল্যে দেশ ছাড়তে চায়। এবং যে কোনো মূল্যে যখন দেশ ছাড়তে চায়, রাষ্ট্রভাবে আচ্ছা আমার লোক যে কোনো মূল্যে যাক, গিয়ে রেমিটেন্স পাঠাক। এই যে যখন যে কোনো মূল্যে লোকজন দেশ ছাড়তে চায়, এখন যে লেখাপড়া জানে না, সেভাবে আমি হয় সৌদি আরব যাবো, নাহলে আমি এই যে 3টা অঞ্চল বলছিলাম, মাদারীপুর, শরীয়তপুর, সিলেট, সুনামগঞ্জ, তারা ভাবে আমরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাব। কেন? আমি এদের অনেককে জিজ্ঞেস করলাম, ইউরোপের বিভিন্ন ডিটেনশন সেন্টারে গিয়ে ওদের সাথে কথা বলেছি। এরকম ইউরোপের থেকে যারা ফেরত আসে, তাদের ফেরানোর জন্য বাংলাদেশ সরকার একটা SOP স্বাক্ষর করেছে, এবং তারাও তো যারা ফেরত আসে তাদেরকে আমরা সাপোর্ট দিই। তো এই মানুষগুলোর সাথে যখন আমরা কথা বলি, কেন সে বিদেশ যেতে চায়, আমি এই জানুয়ারি মাসে ইউরোপের একাধিক ডিটেনশন সেন্টারে মানে প্রবাসী বাংলাদেশের সাথে কথা বলেছি, যারা ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে আটকা পড়েছে, উদ্ধার করা হয়েছে। তারা আমাকে বলেছে, আমাকে যদি মেরেও পিটায় তাও আমি আমার দেশে ফিরতে চাই না, আমি এখানে থাকতে চাই। কেন? আপনি যে দেখেন, এটা কিন্তু খুব সহজে যেতে পারে না, আপনি উত্তরাঞ্চলের লোকজন কিন্তু যেতে পারে না। আপনি এই যে মাদারীপুরের, শরীয়তপুরের, সুনামগঞ্জের লোকজন যায় এইভাবে ইতালি বা ইউরোপ যাওয়ার জন্য তার 20, 25, 30, 40, 50 লাখ টাকা পর্যন্ত খরচ হয়। সহায় সম্বলহীন হয়ে ঘুরে, এবং তাকে লিবিয়া আটকে রেখে ভয়াবহ নির্যাতন, নিপীড়ন করে, এবং তারপরেও সে যেতে চায়। কেন যেতে চায়? ওই যে সেভাবে আমার বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। আপনি আজকে শরীয়তপুর, মাদারীপুরে যান, আপনি ওখানে স্কুলে গেলে, মাধ্যমিকে গেলে, আপনি ক্লাস 8-9 ছেলে খুঁজে পাবেন না। তারা সবাই স্বপ্ন দেখছে আমি ইউরোপে চলে যাবো, আমি ইতালিতে চলে যাব। এই যে রাষ্ট্রের মধ্যে সুশাসন, আপনি শুনলে অবাক হবেন, আমাকে একজন মেয়ে বলেছে যে ভাই আমি দেশ ছাড়তে চাই, কারণ ঢাকা শহরে আমি নিরাপদে হাঁটতে পারি না। আপনি এই ঢাকা শহরে প্রকাশ্যে দিনের বেলায় আপনি বাংলা মোটর থেকে শাহবাগ একটা মেয়ে নিরাপদে হেঁটে যাবে, সেটা পারে না। এই নানান কারণে আমরা অনেক সময় ভাবি যে ওই অসময় মানুষ শুধু অর্থনৈতিক কারণে যায় না, বাংলাদেশ ছাড়ার কারণটা হলো শুধু অর্থনৈতিক না। আপনার কথা অনুযায়ী যে বাংলাদেশে সুশাসনের একটা নানান সংকট আছে। সুরক্ষা, সুশাসন যদি এগুলো নিশ্চিত করতে না পারি, লোকজন যে কোনো মূল্যে দেশ ছাড়তে চাইবে। কি ভীষণ দুর্ভাগ্য দেখেন, যেই দেশে আমাদের জন্ম, সেই দেশ ছাড়াটাকে আমরা মনে করছি সফলতা। সেই দেশ ছেড়ে আমরা সেই 7,000 কিলোমিটার দূরে লিবিয়া, ইতালি হয়ে মানে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লোকজন ইউরোপ যাওয়ার চেষ্টা করছে। আমার ঘরের কাছে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছে। আমাদের সরকারের নীতি নির্ধারকরা কথায় কথায় কখনো দেশ সিঙ্গাপুর, কখনো থাইল্যান্ড, সেই যে আইয়ুব খান আমল থেকে শুরু হয়েছে, সব আমলে আপনি দেখবেন উন্নয়নের গল্প। এত উন্নয়ন হয়ে গেছে দেশ, তো এত উন্নয়ন হয়ে গেলে ভাই তোমার দেশের লোক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ হতে চায় কেন? এত উন্নয়ন তোমার হয়ে গেলে তোমার লোককে তুমি এখন আবার কক্সবাজার রুট দিয়ে আসলে ঢোকার চেষ্টা করছে। কেন তুমি সৌদি আরবের কাজের মেয়ে হিসেবে পাঠাতে চাও? এত উন্নয়ন হয়ে গেলে তোমার লোকজন কেন দেশ ছাড়তে মরিয়া? উন্নয়ন মানে শুধু অর্থনৈতিক উন্নয়ন না, উন্নয়ন মানে হচ্ছে সুশাসন। আপনি সে আদালতে গেলে সে ন্যায় বিচার পাবে, সে পুলিশ তাকে যখন তখন ধরে নিয়ে যাবে না, সে ন্যায় ভিত্তিক একটা সমাজ পাবে, তার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, তার মত থাকবে না, একটা শিশু ধর্ষিত হবে না, একটা নারী নিরাপদে চলতে পারবে। এই বিষয়গুলো যখন থাকবে না, তখন কিন্তু মানুষজন যে কোনো মূল্যে দেশ ছাড়তে চাইবে, এবং সে কারণেই বাংলাদেশ সেই দশা আছে। কাজে যদি এখান থেকে আমাদের বের হতে হয়, আমাদের আসলে দেশে সুশাসন, আইনের শাসন প্রতিষ্ঠা করাটাও জরুরি। পাশাপাশি আমাদের যারা বিদেশ যেতে চায়, এটা একটা নিশ্চয়ই মানুষ বিদেশে যাবে ভাগ্য অন্বেষণে, তো সেটা যেন নিয়মতান্ত্রিকভাবে যায়, সে যেন দক্ষ হয়ে যায়, সে যেন জেনে বুঝে যায়, সেটা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আপনার সঙ্গে আরো একটু যুক্ত করতে চাই। আপনি তো আসলে, আমরা জানি যে আপনি ব্র্যাকের সঙ্গে যুক্ত আছেন এবং মাইগ্রেশন নিয়ে কাজ করছেন। আপনি তো বিভিন্ন দেশে আসলে বিভিন্ন প্রোগ্রাম বা সেমিনারে আসলে আপনি যোগদান করে থাকেন। সেখানে বাংলাদেশের মানুষের যে ইমেজ, সেটাকে আসলে কিভাবে দেখা হয়? রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি যে সারা পৃথিবীতে খুব ভালো তা কিন্তু নয়। আপনি এটা দিনকে দিন আরও খারাপ হচ্ছে। আপনি এই যে যখন আপনি ইউরোপে যান, ওরা যখন আমাদেরকে প্রায় জিজ্ঞেস করেছে তোমার দেশে কি হয়েছে যে তোমার দেশের লোকজন যে কোনো মূল্যে সাগর পথ পাড়ি দিয়ে ইউরোপে আসতে চায়, আপনার লোকজন যখন সাগর পথ দিয়ে মালয়েশিয়া চলে যেতে চায়, অস্ট্রেলিয়া পর্যন্ত যেতে চায়, সেটা নিয়েও প্রশ্নটা কাজে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি যে খুব ভালো তা কিন্তু নয়। তবে আমাদের সাধারণ মানুষ, আপনি যে বলেন সৌদি আরব বলেন, আমাদের মালয়েশিয়া বলেন, কাতার বলেন, দুবাই বলেন বা ইতালি বলেন, এই যে আমাদের যে বাংলাদেশিরা যাচ্ছে, আমাদের বাংলাদেশিরা কিন্তু ওই দেশগুলোর অর্থনীতি আমাদের ঘামে এবং রীতিমতো রক্ত বলবো আমি, জীবন দিয়ে গড়েছে। আজকে আপনি যে আধুনিক দুবাই, আধুনিক সৌদি, আধুনিক মালয়েশিয়া দেখেন, সেই
আধুনিক সৌদি, মালয়েশিয়া, দুবাই গড়ে উঠেছে আমাদের প্রবাসীদের জীবন, ঘামে, পরিশ্রমে। কাজে কিন্তু আমাদের বাংলাদেশিরা খুব তারা অদক্ষ হিসেবে গেলেও তারা দ্রুত কাজ শিখে যায়। তাদের সাধারণভাবে তাদের ইতিবাচক একটা গ্রহণযোগ্যতা রয়েছে, কর্মী হিসেবে বাংলাদেশিরা ভালো। কিন্তু দেখা যায় যে কিছু মানুষ তারা হয়তো মধ্যপ্রাচ্যে ক্রাইম করছে, কোনো একজন মালিককে খুন করেছে, কোনো মাদকের সাথে জড়িত, ওই একজন দুজনের জন্য আসলে দেখা যায় অনেক সময় আমাদের পুরো দেশের প্রতি ভাবমূর্তি সংকটে পড়ে। কিন্তু এই যে অনিয়মিত অভিবাসন, আমাদের লোকজন যে সাগরপথ পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার প্রথম বা কক্সবাজারে চলে যাচ্ছে, ট্যুরিস্ট ভিসা নিয়ে চলে যাচ্ছে, এমনকি রাশিয়া যুদ্ধে আমাদের লোকজন কাজের কথা বলে যুদ্ধে পাঠানো হচ্ছে, এই ঘটনাগুলোতে যেটা হয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়। তার ফলশ্রুতিতে হয় আমাদের পৃথিবীটা ক্রমে ছোট হয়ে আসে। আপনি আমাদের ছেলেমেয়েরা যখন বিদেশে পড়তে যাবে তার ভিসা নিয়ে সংকট হয়, আপনি আমাদের লোকজন যখন বেড়াতে যাবে তার সংকট পড়ে। যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি আমি বলবো যে খুব যে ভালো তা নয়, এই প্রশ্নের মুখোমুখি আমাদের প্রায়ই পড়তে হয়। তবে আমাদের সাধারণ বাংলাদেশিরা কিন্তু তারা আসলে কাজে কর্মে ভালো, তারা ওই দেশগুলো অর্থনীতিতে তারা অবদান রাখে এবং বেশিরভাগ দেশে আমাদের বাংলাদেশিদের একটা ইতিবাচক ভাবমূর্তি রয়েছে প্রবাসী কর্মী হিসেবে। জানা হচ্ছেন একটা ভিন্ন প্রসঙ্গে প্রশ্ন করতে চাই। আপনি তো ব্যাক মাইগ্রেশন নিয়ে কাজ করছেন, আমরা সেটি জানি। এই যে আপনাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আসলে কিভাবে পরিচালনা করা হয় এবং এটি আসলে প্রবাসীদের কোন কোন উপকারে আসলে আসে, এবং যারা আসলে প্রবাসী যেতে চান তাদের সতর্কতার বিষয়ে আপনারা অনেক কাজ করে থাকেন, অ্যাক্টিভিটিস করে থাকেন, কিভাবে আসলে আপনারা কাজগুলো পরিচালনা করে থাকেন আপনারা যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। না, ধন্যবাদ। আসলে আমি তো দীর্ঘ প্রায় আপনার 15-16 বছর সাংবাদিকতা করেছি। আমার সাংবাদিকতার একটা বড় জায়গা ছিল অভিবাসন, জনপ্রশাসন, রিক্রুটমেন্ট, মানব পাচার। তো সেই রকম সাংবাদিকতা করতে করতেই আমাকে আমার ব্র্যাকের আমাদের এখনকার নির্বাহী পরিচালক তিনি যখন আমাকে বলছিলেন আমি তাদের মাইগ্রেশন প্রোগ্রামে জয়েন করবো কিনা, তো আমার মনে আছে আমি তাকে রিক্রুটমেন্টের দিন প্রশ্ন করেছিলাম যে আসলে আমি কেন সাংবাদিকতা ছেড়ে ব্র্যাকে জয়েন করব। তো আমাকে তিনি বলেছিলেন যে শরীফুল, আপনি লিখেন, লিখলে অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু সরাসরি সেটা আপনি করেন না। আপনি ব্র্যাকের যোগদান করলে আপনি সরাসরি মানুষের জন্য করতে পারবেন। এই লাইনটা আমাকে ভীষণ মোটিভেট করলো। আমি যদি আপনাকে বলি গত 8 বছরে আমরা 40,000 মানুষ যারা একদম শূন্য হাতে ফেরত এসছে, যাদের পাশে কেউ ছিল না, আমরা তাদের বিমানবন্দরকে গ্রহণ করেছি, তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। এমন মানুষ যে 34 বছর পর বাবা তার সন্তানকে পেয়েছে, আটকা পড়ে আছে কোনো এক বিদেশে, তাকে উদ্ধার করে নিয়ে আসা, সেই কাজগুলো আমরা করেছি। পাশাপাশি ইউরোপ থেকে এই যে আমরা বলছি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যায়, তারা যখন ফেরত আসে এয়ারপোর্ট তাদেরকে আমরা সাপোর্ট দিই, তারপর তাদেরকে আমরা বাড়িতে পৌঁছে দিই। তারপরে আমরা আমাদের কাউন্সেলিংয়ের মধ্যে 40 জন সাইকোসোশ্যাল কাউন্সেলিং বা সাইকোলজিস্ট আছে, আমাদেরকে কাউন্সেলিং দিই। তারপর তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে দেশে ফেরার পর তাদেরকে আমরা চেষ্টা করি যে ছোটো ছোটো উদ্যোক্তা হিসেবে ব্যবসা করে দিই, এবং আমরা গড়ে এক একজনকে ধরুন 1.5-2 লাখ টাকা দিয়ে আমরা ব্যবসা স্ট্যাবলিশ করে দিই, একেবারেই ইনকাইন্ড হিসেবে আমরা তাকে একেবারে দিয়ে দিই। তো সব কিছু মিলে আমরা যেটা চেষ্টা করি আমাদের প্রবাসীরা যারা বিদেশ যাচ্ছে তারা যেন নিরাপদে যায়, সেই জন্য আমাদের স্কুল কলেজ সেইগুলোতে আমাদের প্রচার করা, সচেতন করা, লোককে দক্ষ তৈরি করা, লোক যেন দক্ষভাবে বিদেশ যেতে পারে সেই জন্য সিঙ্গাপুর, জাপানের সাথে আমরা কিছু মডেল তৈরি করার চেষ্টা করছি। পাশাপাশি যারা ফেরত আসে তাদের ইন্টিগ্রেশনের কাজটা আমরা করার চেষ্টা করছি, এবং আমরা এই কাজগুলো আমরা করতে পারি আসলে আমাদের সরকার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিমানবন্দর সবার সহযোগিতায়। এই যে 40,000-এর বেশি মানুষকে আমরা বিমানবন্দরের সহায়তা দিতে পারলাম, প্রায় 20-25 হাজার মানুষ ফেরত আসার পর আমাদের সহায়তা পেল। অনেক মানুষ, বিশ্বাস করবেন, আমরা যখন আমাদের সাইকোলজিস্টরা কাউন্সিলিং দেয়, অনেক মানুষ আমাদেরকে বলে এই জীবনে এই প্রথম কেউ একজন তার সামনে বসিয়ে তার কথাগুলো শুনেছে, তার মনের দুঃখগুলো শুনেছে। তখন আমার ভীষণ অবাক লাগে যে আমাদের একজন প্রবাসী এতদিনেও সে তার যোগ্য, তাকে একটু কথা শুনবে কেউ, আমাদের সে কথা শোনার সময় আমাদের দূতাবাসের, আমাদের বিমানবন্দরের, আমাদের মন্ত্রণালয় কখনো হয়নি। একজন মানুষ তার কথাই শুনবে, সে তার মনের কষ্টগুলো বলবে, আপনি ভাবেন সেই ব্যবস্থাটুকু নেই। আমরা চেষ্টা করছি এই কাজগুলো করার, কারণ আমরা মনে করি যে অভিবাসন ব্যবস্থাপনা, সুশাসন আনা বা অভিবাসীদের সাথে কাজ করা, তাদের পাশে দাঁড়ানোর কাজটা শুধু সরকারের একার দায়িত্ব না। আমাদের সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, গণমাধ্যম, আমাদের সবাই মিলে কাজটা করতে হবে। আমাদের এই বাংলাদেশের অর্জন যেটুকু হয়েছে গত 55 বছর, সেই অর্জন যেমন আমাদের সবার, আবার যে অর্জন হয়নি, আমাদের যে আইনি শাসন প্রতিষ্ঠা হয়নি, আমাদের পুলিশ প্রশাসন, আদালত এখনও যে এখানে কাঙ্ক্ষিতভাবে যেভাবে প্রাতিষ্ঠানিক কাঠামো হওয়ার কথা সেটা হয়নি, এখনও যে আমাদের নাগরিকরা সুরক্ষা পায়নি, এখনও যে আমাদের মেয়েরা মধ্যপ্রাচ্যে নিপীড়নের শিকার হয় বা কাজ না পেয়ে আমাদের অনেক লোকজন ফেরত আসে, রোজ আমাদের 20-25 জন করে মানুষ মারা যাচ্ছে। আমি মনে করি এই যে যত সংকট আসে আমাদের,
অর্জনগুলো যেমন সমান, এই সংকটের দায়ও আমাদের সবার। এই সংকটের সমাধানের দায়িত্বটা আমরা মনে করি আমাদের সবাই মিলিয়ে করতে হবে। এবং আমি বলি আবারও, আমাদের এই যে 1 কোটির বেশি প্রবাসী আছে, দেশ থেকে তারা হয়তো অনেক দূরে, কিন্তু সারাক্ষণ কিন্তু তাদের বুকের মধ্যে দেশ থাকে, তাদের বুকের মধ্যে লাল সবুজের পতাকা থাকে, তারা সবসময় দেশের সংকটের পাশে থাকে। তো যেই মানুষগুলা, সেটা বিশ্ব মন্দা বলেন, কোভিড বলেন, ঈদ বলেন, বন্যা বলেন, দুর্যোগ বলেন, যেই সংকটে প্রবাসীরা সবসময় রাষ্ট্রের পাশে থাকে, আমরা মনে করি সেই প্রবাসীদের পাশে থাকাটা আমাদের সবার কর্তব্য। জনাব হাসান, আমরাও আশা করব যে আপনার এই ব্র্যাকের যে মাইগ্রেশন যে কার্যক্রম আপনারা পরিচালনা করছেন সেটি আরও প্রসারিত হবে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছ থেকে আমাদের আজকের যারা দর্শক আছেন তারা অনেকেই হয়তো প্রবাসে যেতে চান, অনেকেই হয়তো দেখা যাচ্ছে যে প্রবাস যেতে ইচ্ছা প্রকাশ করছেন, কোনো মাধ্যম খুঁজছেন, কোনো দালাল চক্রের খপ্পরে পড়তে পারেন, তাদের উদ্দেশ্যে এবং রাষ্ট্র আরও কোনভাবে আসলে পদক্ষেপ নিলে এই পরিস্থিতিগুলো থেকে আসলে বেরিয়ে আসা সম্ভব, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। আমি প্রথমে মনে করি, আমাদের দেখেন মানুষ বিদেশ যাবে সেটা খুব স্বাভাবিক, কিন্তু আমি প্রত্যেক মানুষের কাছে আমাদের অনুরোধ, সে বিদেশ যাওয়ার আগে সে যেন একটু জানে যে কোথায় যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে। সে 20-25-30 লাখ টাকা খরচ করে কালকেই বিদেশ না গিয়ে সে 20,000 টাকা খরচ করে কোনো একটা কাজে দক্ষ হোক, সে ইলেকট্রিশিয়ান হোক, প্লাম্বার হোক, কোনো একটা কাজ শিখুক। এই কাজটা শিখলে তার যেটা হবে, তার অভিবাসন খরচটাও কমে যাবে, তার আয়টাও বাড়বে। কাজে আমি প্রথম ইন্ডিভিজুয়াল ব্যক্তি পর্যায়ে আমার কাছে অনুরোধ, যারা বিদেশ যাওয়ার কথা ভাবছে, সেটা পড়াশোনার জন্য, কাজের জন্য, তারা একটু জানে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সেটা তারা জানে। আর রাষ্ট্রের কাছে অনুরোধ, আমরা আশা করি এই রাষ্ট্র আমাদের কারিগরি প্রশিক্ষণটা বাধ্যতামূলক করবে এবং পাশাপাশি আমাদের প্রবাসীদের সুরক্ষা, সেই সুরক্ষাটা নিশ্চিত করবে, বিদেশ যাওয়ার খরচটা কমবে এবং এই মানুষগুলো যারা কষ্ট করে দেশের জন্য টাকা পাঠাচ্ছেন, দেশের সংকট যাচ্ছেন, সেই মানুষগুলোকে যথাযথ মর্যাদা এবং সম্মান আমরা দিতে পারবো এবং সবাই মিলে আমরা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো, আমরা সেটাই আশা করি। এবং এই যে প্রবাসীরা, তাদের ঈদ নেই, বৈশাখ নেই, তারা কিন্তু সারাক্ষণ সংকটের মধ্যে কাজ করছে, ছুটি নেই, অনেক সময় তারা দেশে আসতে পারবে না, পরিবার স্বজন থেকে, সন্তান থেকে দূরে থাকে। এই মানুষগুলোর প্রতি যেন আমরা যেন না ভাবি, তার পরিবার কিংবা রাষ্ট্র যেন না ভাবে এরা এটিএম মেশিন যে সবসময় টাকা পাঠাবে, আমরা যেন সেরকম না ভাবি, বরং এই মানুষগুলো রাষ্ট্রকে সবসময় দিচ্ছে, আমরা যেন তাদেরকে অন্তত মর্যাদা দিই, সবাই মিলে যেন আমরা সেই কাজটা করি, সেটাই আশা করছি। এবং এই ঈদ উৎসবে আমাদের কোটি প্রবাসী, আমি সবসময় বলি, তারা দেশ থেকে যতই দূরে থাকুক, তাদের বুকের মধ্যে লাল সবুজের বাংলাদেশ থাকে। এই কোটি প্রবাসীকে সবাইকে ঈদের শুভেচ্ছা। তারা ভালো থাকুক, তারা ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে শরীফুল হাসান, আপনি আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আজকে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের সাথে ছিলেন। আপনার গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আশা করছি আমাদের যারা দর্শক আছেন তারা আসলে অনেক কিছু জানতে ও বুঝতে পেরেছেন এবং তারা আসলে সচেতন হবেন বলে আমি ধারণা করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে। সুপ্রিয় দর্শক, মানুষ কেন দেশ ছাড়তে চায়, কেন প্রবাসীরা এখনও অবহেলার শিকার, আর কেন সুশাসনের প্রশ্ন বারবার সামনে আসে, এসব প্রশ্নের উত্তর খোঁজাটা এখন সবচাইতে বেশি জরুরি। আর এসব বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান মুক্তবাক। এই অনুষ্ঠান শুধুমাত্র একটি আলোচনা নয়, এটি সময়, সমাজ ও রাষ্ট্রকে নতুনভাবে ভাবার একটি প্রচেষ্টা। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো সমসাময়িক বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সতর্ক থাকুন। শুভকামনা সবসময়।